মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2024-25 এই বইটাকে ধরে তোমরা অনেকে প্র্যাকটিস করছো 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। তো আমরাও এই বইটা থেকে ইংরেজির একটা পেজ আলোচনা করব। আগে আমরা দেখে নেব ইংরেজি কোথায় কোথায় আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আমরা আজকে আলোচনা করব পেজ নাম্বার 331। এর আগে যতগুলো মডেল পেজ আছে সবগুলো পেজেরই আলোচনার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 331। সম্পূর্ণ পেজটাই আলোচনা হবে, মানে সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। আমরা 331 পেজে এসে গেছি। একটা সিন প্যাসেজ দিয়েছে একের দাগে। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি অ্যাসেস টু এলাহাবাদ। দাহ কার্যের কয়েকদিন পর একটা বিশেষ ট্রেন গান্ধীজির অস্থিভস্যকে নিয়ে গেল এলাহাবাদে। এটা আমাদের পাসিং অ্যাওয়ে অফ বাপু, লেসন নাম্বার 3, ওখান থেকে নেওয়া। লাইনগুলোর মিনিং তোমাদের জানা আছে, আমি সরাসরি প্রশ্নোত্তর বলে দিচ্ছি। প্রথমে এমসিকিউ আছে। এ দাগে পিপল স্যাং সংস হুইচ ওয়ার ডিভোশনাল। লোকেরা যে গানগুলো করছিল সেই গানগুলো ছিল ভক্তিমূলক গান, ডিভোশনাল। আমরা লাইনে জেনেছিলাম ভজনস। ভজন মানে কি? ভক্তিমূলক গান। তো অপশন নাম্বার 2তে যাবো, ডিভোশনাল। বি দাগে দ্য পিপল হু কেম টু স্টেশন ওয়ার। যে সমস্ত লোকেরা স্টেশনে এসেছিল ওই গান্ধীজির অস্থিভস্যটাকে বয়ে নিয়ে যাওয়া দেখতে, ওই লোকেরা সবাই কিন্তু দুঃখিত ছিল, সরফুল ছিল। এখানে সরফুল তো অপশানে নেই, স্যাড আছে। অপশন নাম্বার 1 স্যাড মানে দুঃখিত। আর সি দাগে রিটার্নিং টু দিল্লি দ্য অথার ফেল্ট আটারলি হেল্পলেস। একটা জায়গায় লেখিকা বলছেন, নয়নতারা সেহগাল আমাদেরকে বলছেন যে ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, মানে দিল্লি ফিরে এসে আমি অসহায় বোধ করছিলাম। তার মানে কি? আটারলি হেল্পলেস মানে ভীষণভাবে তিনি হেল্পলেস ছিলেন, ভেবে পাচ্ছিলেন না কি করবেন। তাই অপশন নাম্বার 3 হবে আটারলি হেল্পলেস। আর ডি দাগে আছে দ্য ন্যারেটর রাউজড হারসেলফ। লেখিকা নিজেকে তুললেন কিভাবে? টেক্সটে বলা ছিল উইথ অ্যান এফোর্ট, কিন্তু এখানে তো উইথ অ্যান এফোর্ট অপশন নেই। তাহলে আমরা এখানে বলবো উইথ মেন্টাল স্ট্রেংথ, মানসিক শক্তিকে কাজে লাগিয়ে। অপশন নাম্বার 4। ই দাগে গান্ধীজি মেড দ্য পিপল অ্যাওয়্যার টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। সাফারিং তো এখানে অপশানে নেই। গান্ধীজি সমস্ত লোককে জাগিয়েছিলেন, জাগ্রত করেছিলেন একে অন্যের কষ্টের প্রতি। তো কষ্ট ইংরেজি সাফারিং, এখানে সাফারিংটা নেই, এখানে পেনস আছে, যন্ত্রণা আছে। অপশন নাম্বার 1 পেনস। আমরা শূন্যস্থান পূরণে যাব। একের দাগে আফটার ফিলিং দ্য প্রেজেন্স অফ গান্ধীজি, মানে গান্ধীজির উপস্থিতিটাকে অনুভব করার পর লোকেরা কি করছিল না, ডিড নট উইপ এনি মোর, আর তারা কাঁদছিল না, এই কথাটা হবে ডিড নট উইপ এনি মোর। 2 দাগে আছে এ হিউজ ক্রাউড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য গাঙ্গেজ টু উইটনেস। একটা বিশাল সংখ্যক জনতার দল জড়ো হয়েছিল গঙ্গা নদীর পাড়ে। টু উইটনেস কি দেখতে? যদি নিজে লিখো তাহলে লিখবে দ্য ইমার্শন অফ গান্ধীজিজ অ্যাসেস ইন দ্য গাঙ্গেজ। তাহলে শূন্যস্থানে লিখবে দ্য ইমার্শন অফ গান্ধীজিজ অ্যাসেস ইন দ্য গাঙ্গেজ। আর নাহলে বইয়ের ভাষা থেকে যদি লেখো তাহলে দ্যাট লিখবে, দ্যাটের পরে লিখবে দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঙ্গেজ। দ্যাট লিখবে, তারপরে এই বাক্যটা তুলে দেবে, দিলে আমাদের সেকেন্ড শূন্যস্থানে বসে যাবে। আর 3 দাগে আছে টু দ্য ফ্রিডম মুভমেন্ট অফ দ্যাট টাইম, মানে সেই সময় যে স্বাধীনতা আন্দোলনগুলো চলছিল। দ্য ন্যারেটার অ্যান্ড দ্য সিস্টার্স ওয়ার, মানে সেই সময় যে স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা আন্দোলন চলছিল সেই সময় লেখিকা মানে নয়নতারা সেহগাল এবং তার বোনেরা বা দিদিরা তারা সবাই কি ছিলেন না, তারা সবাই নেহাত দর্শক ছিলেন। তাহলে শূন্যস্থান লিখবে মিয়ার অনলুকার্স, শুধু এটুকু লিখে দেবে মিয়ারলি অনলুকার্স। দুখানা প্রশ্ন আছে। একের দাগে হাউ ডিড দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট এলাহাবাদ। ট্রেনটা এলাহাবাদে কি করে পৌঁছালো? তো আমরা উত্তরে লিখবো অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম আর অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। তাহলে অ্যাট এভরি থেকে এলাহাবাদ অবধি, এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর। আর 2 দাগে আছে হোয়াট ডিড বাপু ডু টু দ্য মিলিয়ন্স অফ অর্ডিনারি পিপল। বাপু মানে গান্ধীজি, মহাত্মা গান্ধী, তিনি লক্ষ লক্ষ সাধারণ মানুষ, এদের সঙ্গে তিনি কি ব্যবহার করেছিলেন, মানে এদের প্রতি তিনি কি করেছিলেন। তার উত্তরে লিখব মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। তাহলে মিলিয়ন্স অফ পিপল থেকে শুরু করে সাফারিং পর্যন্ত, এটা 2 দাগের উত্তর। আর 2 দাগে পোয়েম দিয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নিরালা নির্জন সমুদ্রে এবং আকাশে। এটা আমাদের নাম হয়েছে লেসন নাম্বার 6 দ্য সি ফিভার থেকে, জন মেসফিল্ডে লেখা। কবিতাটা আর পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলে দিচ্ছি। প্রথমে এমসিকিউ আছে। একের দাগে দ্য কল অফ দ্য সি ইজ আনডিনায়েবল, সমুদ্রে যে ডাকটা সেটা অস্বীকার করা যায় না, অনস্বীকার্য। অপশন নাম্বার এ আনডিনায়েবল। আর 2 দাগে টু কন্ট্রোল দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট অফ দ্য শিপ দ্য পোয়েট ওয়ান্টস এ স্টার। জাহাজের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য কবির কি প্রয়োজন? একটা নক্ষত্র প্রয়োজন, স্টার। অপশন নাম্বার বি। 3 দাগে দ্য স্পিকার ওয়ান্টস কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, কবি চাইছেন একটা সুন্দর ঘুম এবং মধুর স্বপ্ন। কখন চাইছেন না, আফটার দ্য জার্নি, জার্নির পরে, আফটার। অপশন নাম্বার ডি। আর 4 দাগে দ্য মিস্ট অন দ্য সিজ ফেস ইজ গ্রে, আর সমুদ্রের বুকে যে কুয়াশাটা থাকবে সেটা গ্রে কালারের হবে। অপশন নাম্বার সি। আর 2খানা প্রশ্ন উত্তর আছে। 1 দাগে হোয়াট থিংস ডাজ দ্য স্পিকার ওয়ান্ট,
ফর গোয়িং অন এ সি জার্নি। সমুদ্রে ভ্রমণের জন্য কবি কী কী চাইছেন? তোমরা খালি উত্তরে লিখবে দ্য স্পিকার ওয়ান্টস, মানে কবি চান। তাহলে দ্য স্পিকার ওয়ান্টস, তারপরে এই কথাগুলো তুলে দেবে। এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, অ্যান্ড এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। তাহলে এই আন্ডারলাইন করা চারটা কথা, চারটা লাইন, এগুলো তুলে দিতে হবে দ্য পোয়েট ওয়ান্টস লেখার পর। দুইয়ের দেখা গেছে হোয়াট বার্ডস অ্যান্ড দ্য এনিম্যালস ক্যান দ্য পোয়েট সি ডিউরিং হিজ জার্নি। কবি তার জার্নির সময় মানে সমুদ্রে ভ্রমণের সময় তাহলে কী কী জিনিস দেখতে পাবেন? উত্তর হচ্ছে হি ক্যান সি দ্য সি গার্লস অ্যান্ড দ্য হোয়েলস ডিউরিং হিজ জার্নি। কবি দেখতে পাবেন সেই শঙ্খচিলগুলো এবং তিমি মাছগুলো তার জার্নির সময়ে। আর তিনের জায়গাটা আনসিন আছে, পড়ছি মন দিয়ে শোনো। ইন সাউথ আফ্রিকা গান্ধীজি সেট আপ অ্যান আশ্রম অ্যাট ফিনিক্স। দক্ষিণ আফ্রিকাতে ফিনিক্সে গান্ধীজি একটা আশ্রম বানিয়েছিলেন। হোয়ার হি স্টার্টেড স্কুল ফর চিলড্রেন, যেখানে তিনি বাচ্চাদের জন্য আশ্রম বানিয়েছিলেন, স্কুল বানিয়েছিলেন। গান্ধীজি হ্যাড হিজ ওন আইডিয়াজ অ্যাবাউট হাউ চিলড্রেন শুড বি টট। বাচ্চাদেরকে কীভাবে পড়ানো উচিত এই নিয়ে গান্ধীজির নিজস্ব একটা ধারণা ছিল। হি ডিসলাইক দ্য এক্সামিনেশন সিস্টেম, পরীক্ষা ব্যবস্থাকে তিনি পছন্দ করতেন না। ইন হিজ স্কুল হি ওয়ান্টেড টু টিচ দ্য বয় ট্রু নলেজ, তার স্কুলে তিনি ছেলেদেরকে শেখাতে চেয়েছিলেন সত্যিকারের জ্ঞান। নলেজ দ্যাট উড ইমপ্রুভ বোথ দেয়ার মাইন্ডস অ্যান্ড হার্টস, এমন জ্ঞান যেটা তাদের মন এবং হৃদয় দুটোকে উন্নত করবে। গান্ধীজি হ্যাড ইজ ওন ওয়ে অফ জাজিং স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে বিচার করার জন্য গান্ধীজির নিজস্ব একটা পদ্ধতি ছিল। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার আস্কড দ্য সেম কোশ্চেন, ক্লাসের সমস্ত বাচ্চাকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হতো। বাট অফেন গান্ধীজি প্রেজড দ্য বয় উইথ লো মার্কস অ্যান্ড স্কল্ডেড দ্য ওয়ান হু হ্যাড হাই র্যাঙ্কস। গান্ধীজি প্রায় প্রশংসা করতেন সেই ছেলেটাকে যে নিচু নাম্বার পেয়েছে, আর প্রায় তিনি বকতেন সেই ছেলেটাকে যে হাই র্যাঙ্ক মানে ভালো র্যাঙ্ক করেছে। অদ্ভুত লাগছে না শুনতে? যে কম নাম্বার পেয়েছে তাকে তিনি প্রশংসা করছেন, আর যে বেশি নাম্বার পেয়েছে তাকে তিনি বকছেন। এর কারণটা কি? মনে করে একটা ছেলে 90-এর মধ্যে 85 পেয়েছে, তার মানে সে কিন্তু হয়তো আগের পরীক্ষায় 84 পেয়েছিল, তার পরের পরীক্ষায় 85 পেলো, হয়তো র্যাঙ্ক ভালো করলো কিন্তু খুব একটা বেশি উন্নতি হয়নি। আর একটা ছেলে পরীক্ষায় 30 পেয়েছিল, সে উন্নতি করে 45 পেয়েছে। তবে গান্ধীজি প্রশংসা করছেন কাকে? ওই 45 পাওয়া ছেলেটাকে। কেন না সে 30 থেকে 45-এ পৌঁছেছে, মানে তার প্রোগ্রেস হয়েছে। আর একটা ছেলে মনে করে 86 পেয়েছিল, পরের পরীক্ষায় 85 পেল, তবু গান্ধীজি তাকে কিন্তু বকছেন। খুব একটা উল্লেখযোগ্যভাবে হয়নি। ইট পাজল দ্য চিলড্রেন, এটা বাচ্চাদেরকে অবাক করতো যে নিচু নাম্বার পাওয়া বাচ্চা প্রশংসা পাচ্ছে, আর বেশি র্যাঙ্ক পাওয়া ছেলে, হাই র্যাঙ্ক পাওয়া ছেলে সে কিন্তু বকুনি খাচ্ছে। এই জিনিসটা অবাক করতো বাচ্চাদেরকে। হোয়েন কোশ্চেন, যখন জিজ্ঞেস করা হলো গান্ধীজিকে, গান্ধীজি ওয়ান ডে যখন জিজ্ঞেস করা হলো, গান্ধীজি ওয়ান ডে এক্সপ্লেন্ড, তিনি একদিন ব্যাখ্যা দিলেন। তিনি বললেন যে আই এম নট ট্রাইং টু শো দ্যাট স্যাম ইজ ক্লেভারার দ্যান র্যাম, আমি কখনোই দেখানোর চেষ্টা করি না যে স্যাম র্যামের থেকে বেশি চালাক। সো আই ডোন্ট গিভ মার্কস অন দ্যাট বেসিস, আমি ওই বেসিসে কখনো নাম্বার দিই না। আই ওয়ান্ট টু সি হাউ ফার ইচ বয় হ্যাজ প্রোগ্রেসড, আমি দেখতে চাই প্রত্যেকটা ছেলে কতটা প্রোগ্রেস করেছে, কতটা উন্নতি করেছে। ইফ এ ক্লেভার স্টুডেন্ট কম্পিটস উইথ এ স্টুপিড ওয়ান, যদি একটা চালাক ছেলে সে একটা বোকা ছেলের সঙ্গে কম্পিটিশন করছে, অ্যান্ড বিগিনস টু থিঙ্ক নো এন্ড টু হিমসেলফ, এবং সে নিজেকে একদম মানে রাজা ভাবা শুরু করেছে, বস ভাবা শুরু করেছে, একটা বোকা ছেলেকে হারিয়ে দিয়ে সে নিজেকে হিরো ভাবা শুরু করেছে, তাহলে কিন্তু হি ইজ লাইকলি টু গ্রো ডাল, তাহলে ওই ছেলে কিন্তু ভবিষ্যতে ডাল হয়ে যাবে, মানে মূর্খ হয়ে যাবে, মানে বেশি উন্নতি করতে পারবে না। দ্য বয় হু ডাজ হিজ বেস্ট অ্যান্ড ওয়ার্কস হার্ড উইল অলওয়েজ ডু ওয়েল অ্যান্ড সো আই প্রেজ হিম, বরং সেই ছেলেটা যে তার যথাসাধ্য চেষ্টা করছে এবং কঠিন পরিশ্রম করছে সে কিন্তু ভালো করছে। হয়তো খুব বেশি 90 পায়নি, কিন্তু 45 পেয়েছে, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছে এবং পরিশ্রম করেছে, তো তা সে কিন্তু প্রশংসার দাবি রাখে। সো আই প্রেজ হিম, তাই আমি তাকে প্রশংসা করি। তো স্কুলটা মেয়েদের স্কুল নয়, কিন্তু শুধুমাত্র ছেলেদের স্কুল, কারণ গোটা প্যাসেজে শুধু ছেলেদের কথাই বলা দেখলাম। সব জায়গায় বয় 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 বলা আছে, কোথাও গার্ল বলা নেই কিন্তু, তাই না? তো এখানে মেনলি ধরতে হবে ছেলেদের স্কুল। কিছু এমসিকিউ দেওয়া আছে। একের দাগে দ্য স্কুল অফ গান্ধীজি ওয়াজ ফর দ্য, এখানে প্রথম এমসিকিউ যেটা বলছিলাম আমি ভুলে মেরে দিয়েছিলাম বয়েজ অ্যান্ড গার্লস, অ্যাকচুয়ালি গার্লস হবে না, এটা শুধুমাত্র ছেলেদের স্কুল, তাহলে বয়েজ মারবো, অপশন নাম্বার এ। দুইয়ের দাগে গান্ধীজি পুট ইম্পর্টেন্স অন ইম্প্রুভিং দ্য মেন্টাল কন্ডিশন, গান্ধীজি গুরুত্ব দিতেন বাচ্চাদের যাতে মেন্টাল কন্ডিশনের ইম্প্রুভমেন্ট হয়, মানে মানসিক অবস্থার উন্নতি ঘটে। তিনের দাগে গান্ধীজি ওয়ে অফ জাজিং স্টুডেন্টস ওয়াজ, মানে স্টুডেন্টকে জাজ করার গান্ধীজির যে পদ্ধতিটা সেই পদ্ধতি ছিল অদ্ভুত, স্ট্রেঞ্জ, অপশন নাম্বার বি। আর চারের দাগে দ্য বয় উইথ লো মার্কস ওয়াজ প্রেজড, নিচু নাম্বার পাওয়া ছেলেটা প্রশংসিত হতো ফর হিজ প্রোগ্রেস, তার উন্নতির জন্য। হয়তো নিচু নাম্বার পেয়েছে কিন্তু কীরকম, ওই 28 থেকে 40 হয়েছে, 30 থেকে 50 হয়েছে, তো প্রোগ্রেস হয়েছে তো না। সে হয়তো হাই র্যাঙ্ক পায়নি, 50 পেয়েছে, কিন্তু 30 থেকে 50 হয়েছে, তাই তো প্রোগ্রেস হয়েছে, তাই সে প্রশংসা পাচ্ছে। আর 5 থেকে অনলি দ্য হার্ড ওয়ার্কিং বয়েজ গো অ্যাহেড, শুধুমাত্র কঠিন পরিশ্রমী ছেলেরা তারাই সামনের দিকে এগোবে।
আর 6 দাগে উইথ দ্য ইভালুয়েশন দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল ওয়ার কনফিউজড। আর গান্ধীজির এই যে মূল্যায়ন সিস্টেমটা, এটা দেখে ছাত্রছাত্রীরা কিন্তু কনফিউজড ছিল, মানে পাজলড ছিল। অপশন নাম্বার ডি, কনফিউজড। আমরা ট্রু ফলসে যাব, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একে দাগে ডেভেলপমেন্ট অফ মেন্টাল সাইড ওয়াজ দ্য টার্গেট অফ গান্ধীজি, মানে বাচ্চাদের মানসিক অবস্থার বিকাশ, এটা ছিল গান্ধীজির একটা লক্ষ্য। অবশ্যই ঠিক, ট্রু, টি লিখলাম। যদিও এখানে টেক্সটে বলা আছে মাইন্ড এবং হার্ট দুটোরই উন্নতি বলছেন, তো মাইন্ডের উন্নতিও তো তার মধ্যে ছিল, হ্যাঁ কি না? তাই আমরা ট্রু বললাম। তো সাপোর্টিং বলবো নলেজ দ্যাট উড ইমপ্রুভ বোথ দেয়ার মাইন্ডস অ্যান্ড হার্টস। তোমাদের মধ্যে কেউ কেউ বলবে স্যার এখানে তো দুটো কথা বলা আছে, টেক্সটের প্রশ্নে তো শুধুমাত্র মাইন্ডের কথা বলা আছে, তা ফলস বলবো। তো ফলস বলা মানে বাবু একটু ভাবো, প্রশ্নে বলছে গান্ধীজি বাচ্চাদের মানসিক বিকাশ চাইছিলেন, তুমি এটাকে ফলস বলে দিলে, তো তারপরে কি বোঝা গেল? তিনি মানসিক বিকাশ চাইছেন না। তাই এখানে আনসিনে বলা আছে মনের বিকাশ এবং হৃদয়ের বিকাশ, প্রশ্নে বলেছে মনের বিকাশ, তো আমরা এটাকে ঠিকই বলবো, ট্রু বলবো। তাই এখানে এই সাপোর্টিং দেবো, নলেজ দ্যাট উড ইমপ্রুভ বোথ দেয়ার মাইন্ডস অ্যান্ড হার্টস। এর দাগে গান্ধীজি ওয়াজ কনভেনশনাল অ্যাবাউট হাউ চিলড্রেন শুড বি টট, বাচ্চাদেরকে কিভাবে পড়ানো হবে এই নিয়ে গান্ধীজি ছিলেন গতানুগতিক, মানে বাকি 10 জনের মতো। কথাটা ভুল, গান্ধীজির নিজস্ব একটা আলাদা স্টাইল ছিল, তাই ফলস এফ লিখলাম। আর সাপোর্টিং এ লিখবো গান্ধীজি হ্যাড হিজ ওন আইডিয়াস অ্যাবাউট হাউ চিলড্রেন শুড বি টট, তাহলে গান্ধীজি হ্যাড থেকে টট অব্দি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 2। আর 3 দাগে গান্ধীজি অলওয়েজ স্কল্ডেড দ্য স্টুডেন্টস হু ওয়ার ফ্রম হাই ইনকাম গ্রুপ অফ ফ্যামিলি, গান্ধীজি সর্বদা বকাবকি করতেন সেই বাচ্চাদেরকে যারা উঁচু ইনকামযুক্ত পরিবার থেকে আসতো। কথাটা ভুল, ফলস। সাপোর্টিং এ লিখবে স্কল্ডেড দ্য ওয়ান হু হ্যাড হাই র্যাঙ্কস, তাহলে স্কল্ডেড থেকে র্যাঙ্কস অব্দি। আর 4 দাগে দ্য স্টুডেন্টস টুক দ্য নিউ এক্সামিনেশন সিস্টেম ওয়েল, বাচ্চারা কিন্তু নতুন এই পরীক্ষা ব্যবস্থাটাকে সুন্দরভাবে গ্রহণ করেছিল। কথাটা ভুল, তারা পাজলড ছিল, তারা কনফিউজড ছিল, তাই ফলস এফ লিখলাম। সাপোর্টিং এ লিখবো ইট পাজলড দ্য চিলড্রেন। 4খানা প্রশ্ন দিয়েছে। 1 দাগে হোয়াট ওয়াজ দ্য আইডিয়া অফ গান্ধীজি রিগার্ডিং দ্য ট্রু নলেজ, সত্যিকারের জ্ঞান, এটাকে নিয়ে গান্ধীজির ধারণা কি ছিল? উত্তরে লিখবো ইন হিজ স্কুল হি ওয়ান্টেড টু টিচ দ্য বয়েজ ট্রু নলেজ দ্যাট উড ইমপ্রুভ বোথ দেয়ার মাইন্ডস অ্যান্ড হার্টস, তাহলে ইন হিজ থেকে হার্টস অব্দি, এটা প্রথম প্রশ্নের উত্তর। 2 দাগে হোয়াই শুড নট এ ক্লেভার স্টুডেন্ট কন্টেস্ট উইথ এ ডাল স্টুডেন্ট, একটা চালাক ছেলে বা চালাক ছাত্র তার কখনই ডাল ছাত্র, মানে মূর্খ বা কম বুদ্ধিমান সম্পন্ন যে স্টুডেন্টগুলো, তাদের সঙ্গে কখনো কম্পিটিশন করা উচিত নয়। কেন? তোমরা উত্তরে লিখবে এ ক্লেভার স্টুডেন্ট শুড নট কন্টেস্ট উইথ এ ডাল স্টুডেন্ট বিকজ ইফ এ ক্লেভার স্টুডেন্ট কম্পিটস উইথ এ স্টুপিড ওয়ান অ্যান্ড বিগিনস টু থিঙ্ক নো এন্ড অফ হিমসেলফ হি ইজ লাইকলি টু গ্রো ডাল। 3 দাগে আছে হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ গান্ধীজি বিহাইন্ড প্রেজিং এ স্টুডেন্ট, একটা ছাত্রকে প্রশংসা করার পেছনে গান্ধীজির মূল মন্ত্র কি ছিল বা কারণটা কি ছিল? সেখানে বলবে দ্য বয় হু ডাজ হিজ বেস্ট অ্যান্ড ওয়ার্কস হার্ড উইল অলওয়েজ ডু ওয়েল অ্যান্ড সো, এখানে আই লিখবে না গান্ধীজি লিখবে, সো গান্ধীজি প্রেজেস হিম, প্রেজের সঙ্গে এস জুড়ে দেবে। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। প্রথমে 4 দাগে কারেক্ট অল্টারনেটিভ, মোহনস ফাদার রেড দ্য লেটার অ্যান্ড উইদাউট আটারিং এ ওয়ার্ড টোর দ্য পেপার উইথ এ ডিপ সাই, মোহনের বাবা চিঠিখানা পড়লেন এবং একটাও কোনো কথা না বলে ওই কাগজটাকে ছিঁড়ে দিলেন গভীর দীর্ঘশ্বাস ফেলে। দেন মোহন ওয়াজ গ্রিভড ডিপলি, তখন মোহন ভীষণ দুঃখ পেল। টিয়ার্স রোল ডাউন হিজ চিক্স, চোখের জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। হি স দ্য পাওয়ার অফ ট্রুথ, সে দেখল সত্যের ক্ষমতা। এবার 5 এ আর্টিকেল প্রিপোজিশন, গান্ধীজি ওয়াজ ডিলাইটেড টু গেট দ্য পেন্সিল ব্যাক, টু হিম ইট ওয়াজ নো অর্ডিনারি পেন্সিল, ইট ওয়াজ দ্য টোকেন অফ a child's love and to Gandhiji a child's love was very precious, মানে বলি গান্ধীজি আনন্দিত ছিলেন পেন্সিলটাকে ফেরত পেয়ে, তার কাছে এটা শুধুমাত্র অর্ডিনারি পেন্সিল ছিল না, এটা ছিল একটা বাচ্চার ভালোবাসার নিদর্শন, এবং গান্ধীজির কাছে একটা বাচ্চার ভালোবাসা ছিল অনেক বেশি মূল্যবান। বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড 3খানা গ্রামার আছে। 1 দাগে হাউ ডার্ক ইট ইজ, কত অন্ধকার এটা, অ্যাসার্টিভ করলে হবে ইট ইজ ভেরি ডার্ক। আর 2 দাগে রম্ভাস ওয়ার্ডস গেভ মোহন কারেজ, রম্ভার কথাগুলো মোহনকে শক্তি যোগালো, সাহস যোগালো। ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা মোহনটাকে অবজেক্ট ধরবো। উত্তর হচ্ছে মোহন ওয়াজ গিভেন কারেজ বাই রম্ভাস ওয়ার্ডস। 3 দাগে হোয়াট ইজ দ্য ম্যাটার সন, বাবু কি ব্যাপার? সি সেড উইথ এ লাভ, সে হেসে জিজ্ঞেস করলো। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তার উত্তর লিখবো সি আস্কড হার সন, সে তার পুত্রকে জিজ্ঞেস করলো উইথ এ লাভ, হেসে, হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, কি ব্যাপার ছিল। আবার উত্তরে বলছে সি আস্কড হার সন উইথ এ লাভ হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। এবার সি দাগে ফ্রেজাল ভার্বে যাব। প্রথমে ফাউন্ড আছে, মানে খুঁজে পেলাম বা দেখতে পেলাম। উত্তর হবে কেম অ্যাক্রস, CAME, কেম অ্যাক্রস। 2 নম্বর এক্সিকিউট, মানে মান্য করা বা সম্পাদন করা, উত্তর হচ্ছে ক্যারি আউট। আর 3 দাগে কন্টিনিউ, উত্তর হবে গো অন।
আর 6 দাগে ভোকাবুলারি 4খানা শব্দ আনসেন দিয়ে খুঁজতে হবে। প্রথমে গিভেন এডুকেশন, শিক্ষাদান করা বা দিয়েছিলেন, তাকে টট বলা হবে, TAUGST, টট। আর 2 দাগে ডেভেলপ মানে উন্নতি করা, গ্রো। 3 দাগে রিবিউকড মানে বকাবকি করা, স্কল্ডেড। আর 4 দাগে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, চালাক, উত্তর হচ্ছে ক্লেভার। তাহলে 4টা উত্তর হলো টট, গ্রো, স্কল্ডেড আর ক্লেভার। এই 4খানা শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। এবার আমরা রাইটিং স্কিলে প্রবেশ করবো। রাইট এ বায়োগ্রাফি অন গান্ধীজি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং পয়েন্টস। নিচে কিন্তু পয়েন্টস দেওয়া আছে, সেগুলোকে কাজে লাগিয়ে মহাত্মা গান্ধী সম্পর্কে একটা বায়োগ্রাফি লিখতে হবে। পয়েন্টগুলো দেখে নাও। ফুল নেম, পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। ডেট অফ বার্থ, জন্ম তারিখ হচ্ছে, তারিখ তো এখানে দেওয়া নেই কিন্তু জায়গার নামটা বলেছে পোরবন্দর, গুজরাট। বাবা ছিলেন করমচাঁদ গান্ধী, তিনি সৎ মানুষ ছিলেন। মাদার ছিলেন পুতলিবাই, খুবই ধার্মিক, ভেরি রিলিজিয়াস, খুবই ধার্মিক মহিলা ছিলেন। ওয়াইফ, স্ত্রী ছিল কস্তুরবা গান্ধী। মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম হচ্ছে কস্তুরবা গান্ধী। এবং মহাত্মা গান্ধী ম্যারিড হোয়াইল গান্ধীজি ইন ক্লাস 9। যখন মহাত্মা গান্ধী ক্লাস 9-এ পড়ছিলেন তখনই তিনি বিয়ে করে ফেলেছিলেন। স্কুলিং মানে স্কুল শিক্ষা পেয়েছেন রাজকোটে। আর হায়ার স্টাডি, উচ্চশিক্ষা লাভ করেছেন লন্ডনে। কি পড়াশোনা করেছেন? স্টাডিড ল মানে আইন নিয়ে পড়াশোনা করেছেন। কেরিয়ার হচ্ছে লয়ার, তিনি জীবনে পেশা শুরু করেছিলেন আইনজীবী হিসেবে, তবে লেফট ল প্র্যাকটিস, আইনের এই প্র্যাকটিস তিনি ছেড়ে দিয়েছিলেন। ডেভোটেড টু পলিটিক্স, নিজেকে উৎসর্গ করেছিলেন রাজনীতিতে। সাকসেস ইন সাউথ আফ্রিকা উইথ সত্যাগ্রহ মুভমেন্ট, সত্যাগ্রহ আন্দোলনে সফল হয়েছিলেন দক্ষিণ আফ্রিকাতে। 21 ইয়ার্স ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে 21 বছর কাটিয়েছেন। টু ইন্ডিয়া ইন 1915, 1915 সালে ভারতবর্ষে ফিরে আসেন। জয়েন্ট ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। এগেন সাকসেস উইথ সত্যাগ্রহ, আবার তিনি সত্যাগ্রহতে সাফল্য পান। ডেথ, মৃত্যু হচ্ছে 30 জানুয়ারি 1948 দিল্লিতে। তো আমরা বায়োগ্রাফিটা লিখবো। আমরা হেডিং দেবো মহাত্মা গান্ধী। এবার লেখা শুরু করব। মহাত্মা গান্ধী ওয়াজ অ্যান অ্যান্টি কলোনিয়াল ন্যাশনালিস্ট অ্যান্ড ফেমাস ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া। মহাত্মা গান্ধী ছিলেন একজন উপনিবেশ বিরোধী, একজন জাতীয়তাবাদী এবং বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ভারতের। দ্য ফুল নেম অফ মহাত্মা গান্ধী ওয়াজ মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। হি ওয়াজ বর্ন অন 2 অক্টোবর ইন 1869 অ্যাট পোরবন্দর ইন গুজরাট। তিনি গুজরাটের পোরবন্দরে 1869 সালে 2 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার করমচাঁদ গান্ধী ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। তার বাবা করমচাঁদ গান্ধী ছিলেন একজন সৎ মানুষ। হিজ মাদার পুতলিবাই ওয়াজ এ রিলিজিয়াস অ্যান্ড নোবেল লেডি। তার মা পুতলিবাই ছিল ধার্মিক এবং মহিয়সী মহিলা। হি গট স্কুল এডুকেশন অ্যাট রাজকোট, তিনি রাজকোটে স্কুল শিক্ষা লাভ করেছিলেন। হি ম্যারিড কস্তুরবা গান্ধী হোয়েন হি ওয়াজ অনলি ইন ক্লাস 9, তিনি কস্তুরবা গান্ধীকে বিয়ে করেছিলেন যখন তিনি মাত্র ক্লাস 9-এ পড়েন। ল্যাটার হি ওয়েন্ট টু লন্ডন ফর হায়ার স্টাডি, তারপর তিনি লন্ডন যান উচ্চশিক্ষা লাভের জন্য। হি স্টাডিড ল দেয়ার, তিনি সেখানে আইন নিয়ে পড়াশোনা করেন। অ্যান্ড বিকেম এ লয়ার, এবং তিনি আইনজীবী হয়ে ওঠেন। বাট ইন্ডিয়া ওয়াজ দেন আন্ডার দ্য ব্রিটিশ রুল, কিন্তু সেই সময় ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনের অধীনে। মহাত্মা গান্ধী ওয়াজ এ ট্রু প্যাট্রিয়ট সিন্স চাইল্ডহুড, আর মহাত্মা গান্ধী সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন একদম শৈশব থেকে। হি লেফট দ্য ল প্র্যাকটিস, তিনি সে আইনের প্র্যাকটিস ছেড়ে দিলেন। হি ডিভোটেড হিমসেলফ টু পলিটিক্স, তিনি নিজেকে রাজনীতিতে নিয়োজিত করলেন। হি জয়েন্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তিনি ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। অ্যান্ড সুন বিকেম এ ন্যাশনাল অ্যাক্টিভিস্ট, এবং তিনি জাতীয় একজন কর্মীতে রূপান্তরিত হলেন। হি গট হিউজ সাকসেস ইন সাউথ আফ্রিকা উইথ সত্যাগ্রহ মুভমেন্ট, তিনি বিশাল সাফল্য পেলেন দক্ষিণ আফ্রিকাতে সত্যাগ্রহ আন্দোলন করে। হি স্পেন্ড 21 ইয়ার্স ইন সাউথ আফ্রিকা, তিনি দক্ষিণ আফ্রিকাতে 21টা বছর কাটিয়েছিলেন। হি রিটার্ন টু ইন্ডিয়া ইন 1915, 1915 সালে তিনি ভারতে ফিরে এসেছিলেন। হি স্টার্টেড প্রোটেস্টিং এগেন্স্ট দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করা শুরু করলেন। হি লেড 3 সাকসেসফুল মুভমেন্ট, 3টে সফল আন্দোলন তিনি করেছিলেন। নন কো অপারেশন মুভমেন্ট মানে অহিংস অসহযোগ আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট মানে হচ্ছে আইন অমান্য আন্দোলন, অ্যান্ড কুইট ইন্ডিয়া মুভমেন্ট এবং ভারত ছাড়ো আন্দোলন। পিপল স্টার্টেড টু কল হিম বাপু, লোকেরা তাকে বাপু নামে ডাকা শুরু করলো। হি বিকেম নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়া, ফাদার অফ নেশন, তাকে ভারতের বা জাতির জনক নামে ডাকা হলো। এটা ইন্ডিয়া না লিখে নেশন লিখতে পারো। মহাত্মা ওয়াজ এ টাইটেল গিভেন টু হিম বাই রবীন্দ্রনাথ ঠাকুর, আর মহাত্মা ছিল একটা উপাধি, এই মহাত্মা উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দিয়েছিলেন। ইন্ডিয়াজ ফ্রিডম মুভমেন্ট রিচ টু এ পিক আন্ডার হিজ লিডারশিপ, তাঁর নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলন একটা অন্য শিখরে পৌঁছায়। হি এগেন গট সাকসেস ইন সত্যাগ্রহ, সত্যাগ্রহতে তিনি আবার সাফল্য লাভ করেন। ফাইনালি ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ইন 1947, অবশেষে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। বাট দিস গ্রেট লিডার ওয়াজ শট ডেড অন 30th জানুয়ারি ইন 1948 হোয়াইল গোয়িং টু এ প্রেয়ার মিটিং অ্যাট বিড়লা হাউস ইন দিল্লি। দিল্লিতে বিড়লা হাউসে একটা প্রার্থনা সভায় যাওয়ার সময় 1948 সালে 30 জানুয়ারি তাকে গুলি করে হত্যা করা হয়। উই স্টিল ফিল হিজ প্রেজেন্স, আমরা এখনও গান্ধীজির অস্তিত্বটাকে অনুভব করি। হোয়েন উই সি হিজ ফটো ইন এভরি ইন্ডিয়ান কারেন্সি, যখন ভারতের প্রত্যেকটা নোটে আমরা মহাত্মা গান্ধীজির ছবি দেখতে পাই।
8 জায়গাটা রাইটিং দিয়েছে, ইয়োর ফ্রেন্ড হ্যাজ ফরগটেন টু রিটার্ন এ বুক লেন টু হিম অর হার এ ফিউ উইকস এগো। কয়েক সপ্তাহ আগে তোমার বন্ধুকে তুমি একটা বই ধার দিয়েছিলে, সে কিন্তু ভুলে গেছে বইটা ফেরত দিতে। তো রাইট এ লেটার টু হিম রিমাইন্ডিং টু রিটার্ন দ্য বুক। তুমি তাকে একটা চিঠি লেখো, তাকে মনে করিয়ে দাও যে বইটা ফেরত দিতে হবে, অ্যান্ড টেলিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য বুক, এবং এই বইটা কত গুরুত্বপূর্ণ তোমার কাছে সেটা উল্লেখ করো, এবং তাকে রিকোয়েস্ট করো বইটা ফেরত দিতে। যেহেতু ইনফর্মাল লেটার, শুরুতে তোমার ঠিকানা আর তারিখ দিয়ে দেবে। আমি লিখেছি ভিলেজ পোস্ট PS দীঘা আর ডিস্ট পূর্ব মেদিনীপুর। এখানে আমি এখানকার ঠিকানা দিচ্ছি, তোমরা তোমাদের বাড়ির ঠিকানা দেবে। ডেট দেবে, আমি লিখেছি 19/12/2024। তোমরা যেদিন পরীক্ষা দেবে সেদিনকার ডেট দিয়ে দেবে। ডিয়ার মৈনাক, প্রিয় বন্ধু মৈনাক, আই হোপ ইউ আর ওয়েল বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আমি আশা করি তুমি শারীরিকভাবে এবং মানসিকভাবে ভালো আছো, বাই দ্য গডস গ্রেস, ভগবানের দয়ায়। আই এম ভেরি ফাইন হিয়ার, আমি এখানে খুব ভালো আছি। হাউএভার, যাই হোক, আই লেন্ট ইউ এ বুক ইন দ্য লাস্ট মান্থ। আমি গত মাসে তোমাকে একটা বই ধার দিয়েছিলাম। ইট ওয়াজ এ রেফারেন্স বুক অফ জিওগ্রাফি। এটা ছিল ভূগোলের একটা সহায়িকা বই, অ্যান্ড ইটস অথর ইজ ঘোষ অ্যান্ড সরকার, এবং সেই বইটা লেখক আছেন ঘোষ এবং সরকার। ইউ প্রমিস দ্যাট ইউ উড রিটার্ন দ্য বুক উইদিন এ উইক। তুমি কথা দিয়েছিলে বইটা 1 সপ্তাহের মধ্যে ফিরিয়ে দেবে। বাট এ মান্থ হ্যাজ পাস্ট বাট ইউ ডিড নট রিটার্ন দ্য বুক। কিন্তু 1 মাস পেরিয়ে গেছে, তুমি কিন্তু বইটা ফেরত দাওনি। নাও আই নিড দিস বুক আর্জেন্টলি। এখন এই বইটা আমার আর্জেন্টলি দরকার। মাই প্রাইভেট টিউটর উইল টেক এ টেস্ট। আমার প্রাইভেট টিউটর গৃহশিক্ষক তিনি একটা পরীক্ষা নেবেন, অ্যান্ড আই উইল হ্যাভ টু স্টাডি ফর ইট। তার জন্য আমাকে পড়াশোনা করতে হবে। সো প্লিজ রিটার্ন দ্য বুক উইদিন 2 or 3 days। তাই দয়া করে বইটা আমাকে ফেরত দাও 2-3 দিনের মধ্যে। ইউ ক্যান টেক ইট এগেন আফটার মাই টেস্ট ইফ ইউ নিড। তোমার যদি দরকার পড়ে আমার পরীক্ষার পরে তুমি বইটা আবার নাহলে ফেরত নিয়ে যাবে। ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। প্লিজ রিটার্ন ইট সুন। দয়া করে এটাকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও। এইটুকু লিখে আলাদা প্যারা করে তুমি চিঠিখানা এবার শেষ করবে। এবার লিখবে নো মোর টুডে, মোর ইন দ্য নেক্সট লেটার। আজ আর নয়, পরের বাকি কথা হবে পরের চিঠিতে। উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে সশ্রদ্ধ প্রণাম, অ্যান্ড লাভ টু ইউ, এবং তোমার প্রতি ভালোবাসা। এটা লিখে ইয়োর্স এভার লিখবে, কমা দেবে, তোমার নাম দেবে। আমি কৌশিক লিখেছি, তুমি তোমার নামটা লিখবে, আর 2 দিয়ে তোমার বন্ধুর নাম দেবে আর বন্ধুর ঠিকানা দেবে। আমি লিখেছি মৈনাক হালদার, 12 নম্বর APC রয় রোড, কলকাতা 700024। তুমি তোমার বন্ধুর যে ঠিকানা সেই ঠিকানাটা দিয়ে দেবে। 9 জায়গায় আরেকটা রাইটিং দিয়েছে, কুইজ কম্পিটিশন অফ ইউর স্কুল ওয়াজ শিডিউল টু বি হেল্ড অন দ্য কামিং মন্ডে। তোমার স্কুলে একটা কুইজ কম্পিটিশন হওয়ার কথা ছিল আগামী সোমবার দিন। ইট হ্যাজ ফর সাম রিজন বিন পোস্টপন, কিন্তু কোনো একটা কারণে সোমবার দিন ওটাকে পোস্টপন করা হয়েছে, স্থগিত করা হয়েছে, বন্ধ করা হয়নি, যে আরেক দিন হবে। যে কারণটা কি তোমাকে বলতে হবে। রাইট এ নোটিস ফর দ্য স্কুল নোটিস বোর্ড টু ইনফর্ম দ্য পার্টিসিপেন্টস অ্যাবাউট দ্য চেঞ্জেস অফ ডেট, টাইমিং অ্যান্ড প্লেস ইফ এনি অফ দ্য কম্পিটিশন। তুমি বাচ্চাগুলোকে নোটিশ লিখে জানাও কোনো তারিখ, সময় বা জায়গা কিছু পরিবর্তন হলো কি না। যদি হয়ে থাকে জানাবে, তবে পোস্টপন যে হয়েছে জানাও, আবার কবে হবে বলে দাও। এটা লিখে ওই নোটিশটা লিখো বাচ্চাদেরকে উদ্দেশ্য করে। আমরা শুরুতে স্কুলের নাম দিয়ে দেবো। আমি লিখেছি দীঘা বিদ্যা ভবন, তোমরা তোমাদের স্কুলের নামটা দেবে, আর এখানে নোটিশ কথা লিখে দেবে, তারপর নোটিশ নাম্বার দেবে। আমি লিখেছি 26/2024। তোমরা যে কোনো একটা সংখ্যা লিখবে, অবলিক দিয়ে সালটা দিয়ে দিবে, আর ডেট তারিখ দেবে 19/12/2024। আমি লিখেছি, তোমরা যেদিন পরীক্ষা দেবে সেদিনকার তারিখ দেবে। সাবজেক্ট লিখবে শিডিউল চেঞ্জ অফ কুইজ, মানে কুইজের কিছু শিডিউল বা সূচি পরিবর্তন। এটা হচ্ছে আমাদের সাবজেক্টের মূল বিষয়বস্তু। এবার লিখবো অল দ্য স্টুডেন্টস অফ দীঘা বিদ্যা ভবন আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট। দীঘা বিদ্যা ভবনের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যায় যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু চেঞ্জ দ্য শিডিউল অফ কুইজ কন্টেস্ট হুইচ ওয়াজ টু বি হেল্ড অন নেক্সট মন্ডে। আগামী সোমবার দিন যে কুইজ কন্টেস্ট হওয়ার কথা ছিল তার শিডিউলের কিছু পরিবর্তন হচ্ছে, আমাদের স্কুল সেটা পরিবর্তন করতে চলেছে। অ্যাকচুয়ালি দ্য এক্সপার্ট টিম সিলেক্টেড ফর দিস কন্টেস্ট উইল নট বি এবল টু ভিজিট হেয়ার অন মানডে। এই কুইজ কন্টেস্টের জন্য যে এক্সপার্ট টিম, বিশেষজ্ঞের দল যেটা ঠিক করা হয়েছিল, ওনারা কিন্তু জানিয়ে দিয়েছেন সোমবার দিন তারা আসতে পারবেন না। তো দে উইল কাম অন দ্য ফলোয়িং ডে, দ্যাট ইজ টুইসডে। এটা সংক্ষেপে লিখবে দ্যাট ইজ, লেখা হয় IE, পড়বে কিন্তু দ্যাট ইজ। তো দে উইল কাম অন দ্য ফলোয়িং ডে, দ্যাট ইজ টুইসডে। ওনারা কিন্তু আসবেন বলেছেন ঠিক তার পরের দিন, মানে মঙ্গলবার দিন। সো দ্য কুইজ কন্টেস্ট উইল বি পোস্টপন অন মন্ডে। তাই স্বাভাবিকভাবে সোমবার দিন পোস্টপন করতে হবে ওই কুইজ কন্টেস্টটাকে। ইট উইল বি হেল্ড অন দ্য ফলোয়িং ডে, এটা পরের দিন মানে মঙ্গলবার দিন অনুষ্ঠিত হবে। দ্য আদার শিডিউলস লাইক টাইম, ভেন্যু, গ্রুপ সিস্টেম, টপিক, লাস্ট ডেট অফ এনলিস্টিং নেমস এটসেট্রা উইল রিমেন আনচেঞ্জড। তবে এই প্রোগ্রামের যে অন্যান্য সূচি, যেমন সময় বা কোন বিল্ডিংয়ে কোন রুমে হবে, কোন ভেন্যুতে হবে, তার সঙ্গে কীভাবে গ্রুপ ভাগ করা হবে, টপিক কোন বিষয়ে কুইজ হবে, আর নাম লেখানো শেষ তারিখ কবে, এই জিনিসগুলো কোনো পরিবর্তন হচ্ছে না। এগুলো কিন্তু উইল রিমেন আনচেঞ্জড, এগুলো অপরিবর্তিত থাকবে। ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, আর বিশদ বিবরণ নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। এটুকু লিখে তুমি এবারে সাইন করবে, SD লিখবে, সই করার আগে SD লিখতে হয়। SD লিখে তোমার নামটা দেবে। আমি এখানে লিখেছি রূপালী নায়ক, তুমি তোমার নাম দেবে। তার নিচে লিখবে সেক্রেটারি, তার নিচে লিখবে কালচারাল কমিটি, আর তার নিচে লিখবে দীঘা বিদ্যা ভবন স্কুলের নাম, তুমি তোমার স্কুলের নাম দেবে।
আর বাম দিকে কাউন্টার সাইন বাই HM, হেডমাস্টারকে দিয়ে কাউন্টার সাইন করাবে আর এরকম একটা দাগ দিয়ে দিবে। এইভাবে 331 পেজে যে ইংরেজিটা ছিল তার আমরা সিন, আনসিন, গ্রামার এবং ভোকাবুলারি এবং রাইটিং স্কিলস পূর্ণাঙ্গ আলোচনা করলাম। এই আলোচনাগুলো তোমাদের সমৃদ্ধ করবে, তোমাদের প্রস্তুতিকে মজবুত করবে। তাই যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরবর্তী পেজগুলো ভিডিও তাড়াতাড়ি আপলোড হবে এবং তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে সবাই উপকৃত হোক এবং পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারে।